গল্পকক্ষ প্রেজেন্টস রিয়ালিটি রিভিলড। গল্পকক্ষের এই সেগমেন্টে আমরা কথা বলবো ভিন্ন সব সত্যি ঘটনা নিয়ে। কিছু থাকবে সলভড, কিছু থাকবে আবার আনসলভড মিস্ট্রিজ অ্যান্ড ক্রাইমস, যেগুলোর কোনোটা হয়তো আপনারা পড়েছেন পত্রিকায় বা দেখেছেন টিভিতে, বা কিছু একদমই অজানা। তেমনই একটা সত্যি ঘটনা দিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজ এপিসোড 2-তে আমরা শোনাবো একটি ঘটনা বাংলাদেশের, একটি হত্যাকাণ্ড যা 30 বছর ধরে অমীমাংসিত হয়ে পড়েছিল, আর তারপর একদিন উন্মোচিত হলো এক অবিশ্বাস্য সত্য। ঘটনার কেন্দ্রে এক নারী, সাগিরা মোরশেদ সালাম। গল্পের শুরু 1989 সালের ঢাকায়। সাগিরা ছিলেন একজন শিক্ষিত কর্মজীবী নারী, বাংলাদেশের ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ অর্থাৎ BIDS এর একজন গবেষক। তিনি ছিলেন 34 বছর বয়সী 2 সন্তানের মা। দিনটি ছিল 25শে জুলাই 1989, ভর দুপুর। সাগিরা একটি রিকশায় করে যাচ্ছিলেন বেইলি রোডের ভিকারুন্নেসা নুন স্কুলে, তার ছোট মেয়ে সাহারাতকে স্কুল থেকে নিয়ে আসতে, যে তখন 2য় শ্রেণীতে পড়ত। কিন্তু সাগিরা আর তার মেয়ের কাছে পৌঁছতে পারেননি। স্কুলের কাছেই সিদ্ধেশ্বরী রোডে একটি মোটরসাইকেলে করে 2জন লোক এসে তার পথ আটকায়। তারা তার হাতে সোনার চুড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সাগিরা তখন প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করেন। তখন তাকে গুলি করা হয়। হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান। সেদিনই তার স্বামী আব্দুস সালাম চৌধুরী রমনা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। প্রথম দেখায় ঘটনাটি ছিল একদম সাধারণ, একটি ছিনতাই যা মর্মান্তিকভাবে খুনে রূপ নিয়েছে। পুলিশও সেভাবেই তদন্ত শুরু করে। কিন্তু এই কেসে এমন কিছু লুকিয়েছিল যা প্রকাশ পেতে লেগে যাবে আরও 30 বছর। ঘটনাস্থলে উপস্থিত ছিল একজন রিকশা চালক, সালাম মোল্লা। তিনি 2জন খুনিকে শনাক্ত করেছিলেন, কিন্তু পুলিশ প্রাথমিকভাবে শুধু মন্টু নামের একজনের বিরুদ্ধে চার্জশিট দেয়। 1991 সালে আদালত মন্টুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে এবং 7 জন সাক্ষীর জবানবন্দি নেয়। কিন্তু এই শুনানির সময় একটি নতুন নাম সামনে আসে, মারুফ রেজা, এবং এখানেই কেসটি নিতে শুরু করে এক অন্ধকার মোড়। মারুফ রেজার নাম আসার পর আদালত 1991 সালের মে মাসে আরও তদন্তের নির্দেশ দেয়, কিন্তু মারুফ রেজা হাইকোর্টে গিয়ে সেই তদন্তের আদেশকে চ্যালেঞ্জ করে। এর ফলে 1991 সালের জুলাই মাসে হাইকোর্ট মামলার পুরো কার্যক্রম এবং তদন্ত স্থগিত করে দেয়। আর এই স্থগিতাদেশ চলতে থাকে 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 30 বছর। একটি আইনি কাগজের টুকরো দিয়ে পুরো একটি হত্যা মামলা যেন বরফের মধ্যে জমে গেল। সাগিরার পরিবার বছরের পর বছর অপেক্ষা করতে থাকলো ন্যায় বিচারের জন্য, কিন্তু কিছুই এগোলো না। অবশেষে আসে 2019 সাল 26শে জুন। বিচারপতি M এনায়েতুল রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের একটি হাইকোর্ট বেঞ্চ সেই 30 বছরের পুরনো স্থগিতাদেশ তুলে দেয়। আদালত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ PBI-কে নির্দেশ দেয় 60 কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করার। এবং এখানেই শুরু হয় এই গল্পের সবচেয়ে চমকপ্রদ অধ্যায়। কোনো ফরেনসিক প্রযুক্তি নেই, কোনো আধুনিক যন্ত্রপাতি নেই। 30 বছর আগের রেখে যাওয়া ছোট ছোট সূত্র ধরে PBI মাত্র কয়েক মাসেই এই রহস্য উন্মোচন করে ফেলে। কিভাবে? PBI প্রথমে যোগাযোগ করে সাগিরার স্বামী আব্দুস সালাম চৌধুরীর সঙ্গে। তার কাছ থেকেই তারা জানতে পারে সেই প্রথম প্রত্যক্ষদর্শীর কথা, রিকশা চালক সালাম মোল্লা। কয়েক মাস চেষ্টা করার পর সেই রিকশা চালককে খুঁজে বের করে, আর তিনিই দেন এই কেসের সবচেয়ে বড় ব্রেক থ্রু। সালাম মোল্লা জানান, গুলি খাওয়ার ঠিক আগ মুহূর্তে সাগিরা মোটরসাইকেলের একজন আরোহীকে চিনতে পেরেছিলেন। সাগিরা তাকে বলেছিলেন, আরে আমি তো তোমাকে চিনি, তুমি এখানে কেন? এই একটি বাক্যই পাল্টে দেয় পুরো কেসের গতিপথ। কারণ এটা যদি নিছক একটা ছিনতাই হতো, তাহলে সাগিরা কখনো ছিনতাইকারীকে চিনতে পারতেন না। অর্থাৎ এটা ছিনতাই ছিল না, এটা ছিল পরিকল্পিত একটি হত্যা। যে এসেছিল সে সাগিরার পরিচিত কেউ,
পিবিআই তখন তাদের তদন্তের ফোকাস ঘুরিয়ে দেয় সাগিরার পরিবারের দিকে এবং সেখানেই বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য, পরিবারের ভেতরের দ্বন্দ্ব। জানা যায় সাগিরার সঙ্গে তার ভাসুরের স্ত্রী সায়দাতুল মাহমুদা শাহিনের একটি বিরোধ চলছিল। তদন্তে উঠে আসে এই বিরোধের পেছনে ছিল শিক্ষাগত যোগ্যতা নিয়ে দ্বন্দ্ব, পারিবারিক মর্যাদা নিয়ে দ্বন্দ্ব, এমনকি একে অপরকে সম্মানের সঙ্গে সম্বোধন করা নিয়ে মনোমালিন্য, অর্থাৎ একদম তুচ্ছ পারিবারিক কলহ। এই তুচ্ছ কলহের জের ধরেই সাগিরার ভাসুর ডাক্তার হাসান আলী চৌধুরী ও তার স্ত্রী শাহিন একটি ভয়ঙ্কর পরিকল্পনা করে সাগিরাকে খুন করার। আর সেই খুন বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয় শাহিনের ভাই আনাস মাহমুদ রেজওয়ান এবং একজন ভাড়াটে খুনি মারুফ রেজাকে। উল্লেখযোগ্য, এই মারুফ রেজা ছিল ডাক্তার হাসানেরই একজন রোগী। বছরের পর বছর যাকে নিছক ছিনতাইয়ের ঘটনা ভাবা হয়েছিল, সেটা আসলে ছিল পরিবারের ভেতরে পরিকল্পিত একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড। পিবিআই 4 জনকে গ্রেফতার করে এবং তারা আদালতে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর 2024 সালে ঢাকার একটি আদালত এই মামলার রায় দেয়। ভাড়াটে খুনি মারুফ রেজা এবং শাহিনের ভাই আনাস মাহমুদ রেজওয়ান, এই দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা করা হয়। তবে এই রায়ে একটি বেদনাদায়ক দিকও আছে। মূল পরিকল্পনাকারী হিসেবে যাদের সন্দেহ করা হয়েছিল, সাগিরার ভাসুর ডাক্তার হাসান আলী চৌধুরী এবং তার স্ত্রী শাহিনকে আদালত খালাস দেয়, কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণ করা যায়নি। বাদীপক্ষ জানায় তারা এই খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। এই ঘটনাটি আমাদের অনেক কিছু ভাবায়। প্রথমত, 30 বছর, একটা পুরো প্রজন্ম পার হয়ে গেছে। যে ছোট্ট মেয়েটিকে আনতে সাগিরা সেদিন স্কুলে যাচ্ছিলেন, সে আজ এখন পূর্ণবয়স্ক মানুষ, যে মায়ের আদর ছাড়াই বড় হয়েছে। আর সাগিরার স্বামী আব্দুস সালাম চৌধুরী, যিনি ঘটনার দিনই মামলা করেছিলেন, তাকে ন্যায় বিচারের জন্য অপেক্ষা করতে হয়েছে 3 দশক। দ্বিতীয়ত, ক্ষমতার ছোঁয়া কিভাবে বছরের পর বছর সত্যকে চাপা দিয়ে রাখতে পারে, এই কেস তার একটি জীবন্ত উদাহরণ। আর সবচেয়ে গা শিউরে ওঠা ব্যাপার হলো, খুনি বাইরের কেউ ছিল না, ভয়টা ছিল ঘরের ভেতরেই। একটা তুচ্ছ পারিবারিক অহংকার, একটু মান অভিমান, যা শেষ পর্যন্ত একটা প্রাণ কেড়ে নিল। তবে এই গল্পের একটি আশার দিকও আছে। যত বছরই লাগুক, সত্য একদিন বেরিয়ে আসেই। সেই রিক্সা চালকের স্মৃতিতে গেঁথে থাকা একটি মাত্র বাক্য, আরে আমি তো তোমাকে চিনি, 30 বছর পরেও সাগিরার হয়ে কথা বলে উঠেছিল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। যদি আমাদের কথায় কোনো ভুল বা ত্রুটি থাকে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব জলদি রিয়ালিটি রিভিলডের পরের এপিসোড নিয়ে চলে আসব। কণ্ঠে ছিলাম আমি সারা, আর শুনছিলেন সব সময়ের মতো গল্পকক্ষের চ্যানেলে।